Hello, good morning everyone. I welcome all of you to my platform, Excellence Your Destination, a platform meant for learning better English in a simple but comprehensive manner. সহজ কিন্তু বিস্তৃত এবং সুস্পষ্টভাবে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিনে আমরা নাউনের বিভিন্ন রকম ফাংশনস বা রোলস ইন আ সেন্টেন্স ডিসকাস করেছি। সেইগুলো ডিসকাস করতে যে আমি তোমাদের প্রথমে বলেছিলাম নাউন্স ইউজড অ্যাজ এ সাবজেক্টিভ অবলিক নমিনেটিভ কেস। কিভাবে একটি সেন্টেন্সে নাউনকে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস হিসাবে ব্যবহার করা হয় সেটা জানবার পর আমরা পরের টপিকে গিয়েছিলাম হাউ নাউন্স আর ইউজড অ্যাজ অবজেক্টিভ অবলিক অ্যাকুজেটিভ কেস। নাউনকে আমরা কিভাবে একটি সেন্টেন্সে অবজেক্টিভ বা অ্যাকুজেটিভ কেস হিসাবে ব্যবহার করেছিলাম। তারপরে এসেছিল আমাদের ডেটিভ কেস। তখন ডেটিভ কেসের পরে দ্যাট ওয়াজ ফলোড বাই এ পজেসিভ কেস বা জেনেটিভ কেস। এইভাবে বিভিন্ন কেস হিসাবে আমরা স্টাডি করেছি নাউনকে কিভাবে একটি সেন্টেন্সে সে বিভিন্ন রোল পারফর্ম করছে, বিভিন্ন ফাংশন করছে। আজকে আমরা জানব এই কেসের শেষ যে কেসটি, দ্যাট ইজ ভোকেটিভ কেস। তো আমরা আজকে শিখব ভোকেটিভ কেস। ভোকেটিভ মানে সম্বোধন সূচক, মানে কোনো জায়গায় সম্বোধন করা হয় তাকে ভোকেটিভ বলে। অর্থাৎ এটা খুব ছোট। আমরা ভোকেটিভ কেস করবার পরে আরেকটি কনসেপ্টে চলে যাব, নাউনের আরেকটি ফাংশনস যেটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন, নাউনের অ্যাপোজিশন, এটা আরেকটি ব্যবহার নাউনের, সেটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ভোকেটিভ কেস সম্বন্ধে আমি তোমাদের এটা বলতে পারি, একটা নাউন যখন কাউকে অ্যাড্রেস করা হয়, when a noun is addressed or called out, কাউকে আমি বললাম গোপাল এখানে এসো, এই যে গোপালকে অ্যাড্রেস করা হলো বা কল আউট করা হলো বা সম্বোধন, সম্বোধন, এই যে সম্বোধন করা হলো সেটাকে বলা হয় ভোকেটিভ কেস। সেই নাউনটি যাকে অ্যাড্রেস করা হচ্ছে তাকে বলে ভোকেটিভ কেস। অর্থাৎ আমি যদি বলছি গোপাল এদিকে এসো, এখানে আমি ডাকছি কাকে না গোপালকে। সো হিয়ার ইজ গোপাল, যাকে ডাকা হচ্ছে, যার নামটা কল আউট হচ্ছে, যার নামটা অ্যাড্রেসড হচ্ছে, অর্থাৎ স্পোকেন পার্টি অর দ্য লিসনার, যে শুনছে, গোপাল ইজ দ্য লিসনার, ওকে আমি বলছি কিছু, এই গোপাল তখন সেন্টেন্সের মধ্যে গোপাল হয়ে যাবে ভোকেটিভ কেস। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, কিরণ are you coming to the theater? আমি জিজ্ঞাসা করলাম, কিরণ তুমি কি থিয়েটারে আসছো? এবারে আমি কাকে ডাকলাম না কিরণকে ডাকলাম। সো কিরণ ইজ দ্য লিসনার, স্পোকেন পার্টি, যাকে বলা হয়েছে লিসনার বা স্পোকেন পার্টি, যাকে বলা হলো, যে বলল তাকে নয় কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে কলার, যে ডাকছে, আর এটা হলো লিসনার বা স্পোকেন পার্টি। সেই স্পোকেন পার্টি দ্যাট ইজ কিরণ, কিরণ উইল বি ভোকেটিভ কেস। কিন্তু ভোকেটিভ কেসের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভোকেটিভ কেসের পরে একটি কমা দিতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু সেপারেট দি ভোকেটিভ নাউন ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ এ কমা। এখানে কমা দিয়ে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে থেকে একে সেপারেট না করলে সেন্টেন্সের মানে আলাদা হয়ে যাবে। যার ফলে কিরণ আর ইউ কামিং টু দ্য থিয়েটার, কিরণের পরে একটি কমা বসবে, অ্যান্ড দেন দিস ইজ নোন অ্যাজ দি vocative case. This noun is known as
vocative case. This is working as a vocative case in the sentence. So এটা আরেকটা ফাংশন নাউনের যে কিভাবে একটি নাউন সেন্টেন্সে ভোকেটিভ কেস হিসাবে ফাংশন করে সেটা দেখানো হলো। ধরো আমি যদি বলি মিস্টার আগরওয়াল your sister is waiting for you in the reception. আমি মিস্টার আগরওয়ালকে বলছি, মিস্টার আগরওয়াল, আমি বলেছি তারপরেই কমা হবে, আমি মিস্টার আগরওয়ালকে বলছি, অর্থাৎ লিসনার হচ্ছে মিস্টার আগরওয়াল। মিস্টার আগরওয়াল your sister is waiting for you in the reception, RECPTION. আপনার জন্য মিস্টার আগরওয়াল your sister আপনার বোন is waiting অপেক্ষা করছে for you আপনার জন্য in the reception রিসেপশনে আপনার বোন আপনার জন্য অপেক্ষা করছে। আমি কাকে বললাম? মিস্টার আগরওয়ালকে। হু ইজ দ্য লিসনার? মিস্টার আগরওয়াল। তো এই যে লিসনার বা স্পোকেন পার্টি সেটা হয়ে যাবে ভোকেটিভ কেস। তারপর একটি কমা কিন্তু অবশ্যই হতে হবে, এই কমা না হলে সেন্টেন্সের মানে আলাদা হয়ে যায়। তারপরে আমি ধরো এই যে ভোকেটিভ কেস যে সবসময় সেন্টেন্সের শুরুতেই হবে এমন নয়, শেষেও হতে পারে। আই নো ইউর অ্যাড্রেস জন, আমি বললাম আই নো ইয়োর অ্যাড্রেস, আমি তোমার অ্যাড্রেস জানি জন। জন আমি তোমার ঠিকানা জানি। আই নো ইয়োর অ্যাড্রেস, আমি তোমার ঠিকানা জানি জন। কাকে বলছি? না জনকে বলছি। জন ইজ দ্য লিসনার। এই যে লিসনার বা স্পোকেন পার্টি, তাহলে জন হয়ে গেল ভোকেটিভ কেস। যেহেতু এটা ভোকেটিভ কেস আমাকে আগে একটা কমা দিয়ে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে একে সেপারেট করতে হয়েছে। কখনো কখনো মাঝখানে থাকলে দুটো কমা দিতে হতে পারে, তারও এক্সাম্পলস আমি দিয়ে দেব। আমি ধরো বললাম ওয়েল ডক্টর হোয়াট ইজ ইয়োর কনক্লুশন। কোনো একজন পেশেন্টকে দেখানো হয়েছে এবং তার সম্বন্ধে আমি ডাক্তারের কাছে জানতে চাইছি, ডাক্তার আপনার সিদ্ধান্ত কী, আপনি কি চান, কি করতে হবে, তাকে ভর্তি করতে হবে না ট্রান্সফার করতে হবে, কি করতে হবে? তখন আমি বললাম ওয়েল ডক্টর হোয়াট ইজ ইয়োর কনক্লুশন। আমি লিখব ওয়েল, কাকে ডাকছি? না ডক্টরকে। হোয়াট ইজ ইয়োর কনক্লুশন মানে সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত কি? এবারে আমি তো ডাকছি কাকে? ওয়েল ডক্টর, ডক্টরের সাথে কথা বলছি, মানে ডক্টর হলো লিসনার, তার মানে ডক্টর হবে ভোকেটিভ কেস। তারপরে একটা কমা, আর ওয়েল একটা রয়েছে, তাহলে ওয়েলের সাথে কানেক্ট হতে পারবে না, একে সেপারেট করতেই হবে, তার আগে একটা কমা। তার মানে ওয়েল কমা ডক্টর কমা। এই পাংচুয়েশনটা ভুল করলে কিন্তু হবে না, এটাকে ঠিক করে পাংচুয়েট করতে হবে, অর্থাৎ কোথায় কোথায় কমা বসবে সেটা কিন্তু ঠিক ঠিক দিতে হবে। তাই জন্য আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সেন্টেন্সের এন্ড হলে কি হবে, সেন্টেন্সের মাঝে যদি ভোকেটিভ কেস থাকে কিভাবে তোমরা পাংচুয়েশনটা করবে। ওয়েল তো এটা হয়ে গেল ভোকেটিভ কেস। ওয়েল ডক্টর, কেন ডক্টর হলো? বিকজ ডক্টর ইজ দ্য লিসনার অর দ্য স্পোকেন পার্টি। আমি বাদলকে বললাম থ্যাংক ইউ সো মাচ বাদল ফর ডুইং মাই ওয়ার্ক। বাদল তুমি আমার কাজ করেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি একটা মুছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও এবং কপিতে লিখে নাও, কিরণের জায়গাটায় আমি এটা লিখব, ঠিক আছে? থ্যাংক ইউ so much Badal for helping me out. আমাকে সাহায্য করবার জন্য ধন্যবাদ বাদল। থ্যাংক ইউ বাদল ফর হেল্পিং মি আউট। এবারে কাকে বলছো? না বাদলকে। তাহলে বাদল যদি ভোকেটিভ কেস হয় তারপরে একটা কমা হতেই হবে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে একে সেপারেট করার জন্য তার আগে একটি কমা। দেখো আমি উদাহরণ দিয়ে দুটো সেন্টেন্সে তোমায় বুঝিয়ে দিলাম, মাঝখানে যদি ভোকেটিভ কেস আসে কিভাবে পাংচুয়েশনটা হবে। এই পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট দ্যাট দ্য মিনিং বিকামস ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ বাদল ফর হেল্পিং মি আউট। বাদল হচ্ছে
ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস সম্বন্ধে বলবার কিছু নেই, তোমরা জানো যাকে ডাকা হচ্ছে সে হলো, বা লিসনার যে, সে হলো ভোকেটিভ কেস। দ্যাট নাউন ইজ দ্য ভোকেটিভ কেস ইন দ্য সেন্টেন্স। হাউএভার হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউর পাংচুয়েশনস শুড বি কারেক্ট। যেভাবে পাংচুয়েশন আমি শেখালাম এইভাবে পাংচুয়েশনগুলো অর্থাৎ কমাগুলো কোথায় কোথায় বসবে সেটা কিন্তু তোমাদের ঠিকভাবে বোঝাতে হবে। এবারে আমাদের নেক্সট টপিক হবে অ্যাপোজিশন। এটা নাউনের আর একটা ফাংশন বা রোল ইন আ সেন্টেন্স। তো ভোকেটিভ কেস আমরা কমপ্লিট করেছি। উইথ দ্যাট যতগুলো কেস আমাদের স্টাডি করবার ছিল আমরা কমপ্লিট করেছি। এবারে আমরা দেখব যে নাউনস ক্যান অলসো ফাংশন অ্যাজ অ্যাপোজিটিভস। অ্যাপোজিটিভ হিসাবেও নাউন ফাংশন করতে পারে। অ্যাপোজিটিভ জিনিসটা কি একটু কিম্ভূত কিমাকার লাগছে শুনে, বাট ইট ইজ ভেরি ভেরি সিম্পল, এবং যতটা সিম্পল ততটাই ইম্পর্টেন্ট। ইটস ভেরি অনেক গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। অ্যাপোজিটিভটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। সেই ওয়ার্ডটার নাম হলো অ্যাপোনের। এর পাস্ট পার্টিসিপল হলো অ্যাপোজিট। আমাদের ল্যাটিন জানবার খুব একটা দরকার নেই, কিন্তু ওর উৎসটা কোথা থেকে আমরা জানবার জন্য আমি এটা লিখলাম, যেটার মানে হচ্ছে কাছাকাছি বসানো, দুটো জিনিসকে কাছাকাছি বসানো, অর টু সেট নেয়ার অর টু পুট নেয়ার, একটার নেয়ারে আর একটা বসানো, তার মানে হচ্ছে অ্যাপোজিটিভ। এবারে আমরা অ্যাপোজিটিভকে ইংরেজিতে এক্সপ্লেন করতে গেলে আমরা এটা বলবো যে দুটি নাউন, সে এটা একটা নাউন আর এখানে আর একটা নাউন, ওকে, দুটি নাউন, অর নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, নাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। নাউন ফ্রেজ জানো? এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ টু অর মোর ওয়ার্ডস that functions like a noun. দুটো বা তার থেকে বেশি শব্দ দিয়ে যেটা তৈরি হয় এবং ফাংশনস করে অ্যাজ এ নাউন, তাকে একটা ইউনিট অফ নাউন হিসাবে ফাংশন করে। যেমন আমি যদি বলি অ্যান ওল্ড ফ্রেন্ড, এই অ্যান ওল্ড ফ্রেন্ড এটা একটা নাউন হিসাবে, অ্যান ওল্ড ফ্রেন্ড কেম টু মাই হাউস, তখন এই পুরোটাকে বলে নাউন ফ্রেজ। এটাকে বলে নাউন ফ্রেজ। দিস কমপ্লিট ইউনিট ফাংশনস অ্যাজ এ নাউন। কমপ্লিট ইউনিটটা নাউনের মতো কাজ করে, তাই জন্য একে বলা হয় নাউন ফ্রেজ। বা আমি বলতে পারি আ বিউটিফুল সানসেট, আ বিউটিফুল সানসেট। We witnessed a beautiful sunset in the evening. আমরা দেখলাম খুব সুন্দর একটি সানসেট, সূর্যাস্ত দেখলাম, একটি সুন্দর সূর্যাস্ত আমরা দেখলাম কোনো পাহাড়ি এরিয়াতে যেয়ে। তো এই যে বিউটিফুল সানসেট, এই টোটালটাকে নিয়ে এটাকে বলে নাউন ফ্রেজ। ইট ওয়ার্কস লাইক এ নাউন, এটাও ওয়ার্কস লাইক এ নাউন। আমি যদি বলি টি অ্যান্ড কফি, টি অ্যান্ড কফি, যদি কোনো জায়গায় আমি এটা লিখি টি অ্যান্ড কফি, উই লাইক টি অ্যান্ড কফি ভেরি মাচ, তো টি অ্যান্ড কফি দুটো মিলে হয়ে গেল একটা কম্পোজিট নাউন ফ্রেজ। ওকে, এটাকে নাউন হিসাবে ট্রিট করা হয়, এই জন্য এটাকে বলে নাউন ফ্রেজ। এ হ্যাপি মেমোরি, ধরো তুমি বললে এ হ্যাপি মেমোরি, আমরা বললাম we can never forget a happy memory that we have experienced during our school life. আমাদের স্কুলের জীবনে যে হ্যাপি মেমোরি আমরা পেয়েছি বা হ্যাপি স্মৃতি, সেটা আমরা কখনো ভুলতে পারি না। এই যে এই হ্যাপি মেমোরি কথাটা বলা হলো, এটা ইউজ করা হয় অ্যাজ এ নাউন, এবং এই জন্য এটাকে বলে নাউন ফ্রেজ। দুটোর থেকে বেশি শব্দ দিয়ে যখন একটি দুটোর থেকে বেশি শব্দ দিয়ে তৈরি হলো, অথচ দ্যাট ইজ ওয়ার্কিং অ্যাজ এ নাউন, তখন আমরা এটাকে বলবো নাউন ফ্রেজ। তো আমি কি লিখেছি?
একটা নাউন বা নাউন ফ্রেজ আরেকটার পাশে বসানো হলো আরেকটি নাউন বা নাউন ফ্রেজের পাশে। তো এটা বোঝাতে যে তোমাদের আমি নাউন ফ্রেজটাকে বোঝালাম। ইট ইজ ভেরি সিম্পল। যখন দুটো বা তার বেশি শব্দ দিয়ে তৈরি হবে এবং দ্যাট ইজ অ্যাক্টিং লাইক এ ইউনিট অফ নাউন, তো সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। তাহলে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসি। যদি দুটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুর প্রতি নির্দেশ করে, এর সম্বন্ধে বলছে। আমি ধরে নিচ্ছি এটা একটা ব্যক্তি, তাহলে একে নির্দেশ করছে, ঠিক আছে, একে নির্দেশ করছে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, স্পষ্ট করে, এর সম্বন্ধে যেটা বলছে সেটা স্পষ্ট করে, শনাক্ত করে বা আইডেন্টিফাই করে, শনাক্ত করে, একে সেটা শনাক্ত করে বা বর্ণনা করে, এর সম্বন্ধে বর্ণনা করে, এক্ষুনি বুঝে যাবে ব্যাপারটা কি, বর্ণনা করে। এরকম যখন হয় তখন দ্বিতীয়টিকে, ধরো এটা প্রথম এটা দ্বিতীয়, তখন দ্বিতীয় এই নাউন বা নাউন ফ্রেজকে আমরা বলি অ্যাপজিটিভ। আর এই যে জায়গাটায় বসে আছে তাকে বলা হয় অ্যাপোজিশন। ওকে, অ্যাপজিটিভ এন্ড অ্যাপোজিশন মানে কাছাকাছি আসা। আমি এবারে তোমাদের একটা সেন্টেন্স দিলে তোমরা তখন বুঝতে পারবে। ধরো আমি যদি বলি মিস্টার তেওয়ারি, the headmaster of our school, has gone to Darjeeling. Mr. Tiwari, the headmaster of our school, has gone to Darjeeling. না, এখানে লক্ষণীয় হচ্ছে মিস্টার তেওয়ারি হচ্ছে একটি নাউন। ওকে, দিস ইজ ওয়ান নাউন। দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল এ হচ্ছে একটা নাউন ফ্রেজ, তাই না? কারণ অনেকগুলো শব্দ নিয়ে হয়েছে, তো একে বলে নাউন ফ্রেজ। একটা নাউন বা নাউন ফ্রেজ যাই হোক, যখন পাশাপাশি বসে কি করছে, আগেরটার সম্বন্ধে হয় বর্ণনা, নয় শনাক্ত, বা তার সম্বন্ধে স্পষ্ট করছে বা নির্দেশ করছে। কি, মিস্টার তেওয়ারি দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, পরিচয় দিচ্ছে না মিস্টার তেওয়ারির, আইডেন্টিফাই করছে, অর্থাৎ শনাক্ত করছে যে এটা হচ্ছে মিস্টার তেওয়ারি, যে হেডমাস্টার অফ আওয়ার স্কুল। তার মানে এই যে দুটো নাউন, হেডমাস্টার অফ আওয়ার স্কুল আর মিস্টার তেওয়ারি, এটা হচ্ছে সেম পার্সন। নাউন দুটো একই পার্সন বা একই বস্তু, এবং একটি আরেকটির পরিচয় দিয়ে দিচ্ছে। যখন এইটা দেবে তখন এই দ্বিতীয়টিকে বলা হবে অ্যাপজিটিভ। ওকে, দ্বিতীয় যে নাউনটি সেটি হলো অ্যাপজিটিভ। সেকেন্ড ফ্রেজকে অ্যাপজিটিভ আর তার পজিশনকে বলা হবে অ্যাপোজিশন। হ্যাঁ, প্রথমটির ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করছে। কি করছে না, বলছে দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল, মিস্টার তেওয়ারি দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল। মিস্টার তেওয়ারি সম্বন্ধে তথ্য প্রদান করলো যে হেডমাস্টার অফ আওয়ার স্কুল। এবারে আমি আর একটা সেন্টেন্স দিচ্ছি, মাই রিলেটিভ এ সায়েন্টিস্ট ইজ কামিং টু আওয়ার হোম টাউন। মাই রিলেটিভ, কমা, আচ্ছা এখানে দেখবার বিষয় আর একটা আমি ভুলে গেছি, অ্যাপজিটিভে সবসময় কি হবে, যে সেকেন্ড যে অ্যাপজিটিভটা হবে তার আগে কমা বসবে, পরে কমা বসবে। এই পাংচুয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক ভোকেটিভ কেসের মতো সব সময় যেটা অ্যাপজিটিভ হবে তার আগে একটি কমা, পরে একটি কমা। সব অ্যাপজিটিভে হবে না, সেটা আমি এক্সপ্লেন করব কোন অ্যাপজিটিভে হবে, কোন অ্যাপজিটিভে হবে না। দেখো, মিস্টার তেওয়ারি দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এখানে কিন্তু আমি একটা কমা আর এখানে একটা কমা দিয়েছি, অর্থাৎ দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল যে মিস্টার তেওয়ারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাই রিলেটিভ এ সায়েন্টিস্ট is coming to our hometown.
ওকে, নাও এখানে দেখো দুটো নাউন ফ্রেজ, মাই রিলেটিভ দুটো শব্দ নিয়ে হয়েছে, তো এটা হলো একটা নাউন ফ্রেজ। এ সায়েন্টিস্ট এটাও দুটো শব্দ নিয়ে হয়েছে, তো এটাকেও আমি বলবো একটা নাউন ফ্রেজ। তার মানে আমার রিলেটিভ একজন বৈজ্ঞানিক, তার মানে আমার রিলেটিভ এবং বৈজ্ঞানিক একই ব্যক্তি, সেম পার্সন হতে হবে। তাহলে এই সায়েন্টিস্ট পরিচয়টা দেয়া হচ্ছে আমার রিলেটিভের, এই একটা পরিচয় নির্দেশ করা হলো, অর্থাৎ স্পষ্ট করা হলো, শনাক্ত করা হলো বা তাকে বর্ণনা করা হলো। এ সায়েন্টিস্ট, মাই রিলেটিভ এ সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্টটা হয়ে যাচ্ছে অ্যাপজিটিভ। ওকে, সায়েন্টিস্টটাকে বলে অ্যাপজিটিভ। এবং দেখো এর আগে একটা কমা, এর পরেও আরেকটা কমা, এটা দিয়ে আমাকে করতে হবে। কোথায় কমা হবে না সেটা আমি পরে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি রাফ করছি, ঠিক আছে? আমি পুরোটা রাফ করছি, তোমরা কিন্তু নোট করে নাও। এবারে আমি আরেকটা সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাদের ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে যাচ্ছি। হার মাদার, প্রমিলা দিদি ওয়ার্কস হার্ড। আমরা তাকে প্রমিলা দিদি বলি। হার মাদার প্রমিলা দিদি ওয়ার্কস হার্ড। ওকে, তার মা প্রমিলা দিদি খুব কঠিন কাজ করে, কঠোরভাবে কাজ করে। এবারে এই যে প্রমিলা দিদি আর হার মাদার সেম পার্সন, তাই না? হার মাদার প্রমিলা দিদি, তার মানে প্রমিলা দিদি আর তার মা একই ব্যক্তি। এবারে হার মাদার এটা হলো একটা নাউন ফ্রেজ, কারণ একটার বেশি শব্দ দিয়ে তৈরি হয়েছে হার মাদার। আর প্রমিলা দিদি এটাকেও আমরা একটা নাউন ফ্রেজই বলি, দুটোই একই ব্যক্তি। এবার প্রমিলা দিদির পরিচয় দেওয়া হচ্ছে যে তার মা, তার মানে প্রমিলা দিদি এখানে যে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাপজিটিভস, এ হলো অ্যাপজিটিভ। অর্থাৎ তোমাদের যদি কোনো সেন্টেন্সে অ্যাপজিটিভ আন্ডারলাইন করতে দেয় তোমরা এইভাবে করবে, বা তোমাদের যদি দুটো নাউন বা দুটো নাউন ফ্রেজ দিয়ে বললো এটা দিয়ে একটা অ্যাপজিটিভস তৈরি করো, তখন তোমাদের শো করতে এরকম সেন্টেন্স বানিয়ে দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? অ্যাপজিটিভটা হার মাদার প্রমিলা দিদি ওয়ার্কস হার্ড। তো দুটো নাউন বা নাউন ফ্রেজ তারা একই ব্যক্তি হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আর দুটোর পরে কমা দিতে হবে, দ্যাট ইজ দ্য সেকেন্ড থিং। এবং সেকেন্ডটা প্রথমটার পরিচয় দিয়ে দিচ্ছে যে সে কে, প্রমিলা দিদি। এর পরিচয় হচ্ছে যে তার মা। ইনফরমেশন যেটা দেয়া হচ্ছে সেটা টোটালটা দরকার নেই। ইনফরমেশন দ্যাট ইজ নট নিডেড টু আইডেন্টিফাই দ্য প্রেসিডিং নাউন ফ্রেজ। এবারে দেখা যাচ্ছে এখানে আমি যদি এটা বলতাম হার মাদার ওয়ার্কস হার্ড, যথেষ্ট হতো, এই সেন্টেন্সের জন্য বোঝাই যেত যে তার মা কঠিন কাজ করে। প্রমিলা দিদি নামটা যদি আমি না লিখতাম, এটাকে যদি বাদ দিয়ে দিতাম, তবুও আমার সেন্টেন্সের মিনিং কিন্তু থাকছে। এবং এটা সেপারেট আউট হয় একটা কমা দিয়ে, সেটা তোমায় আগেই বলেছি। এবং যখন এইটা তুলে দিলেও এর মানেটা থেকে যায়, তখন তাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস। ইনফরমেশন দ্যাট কুড বি রিমুভড উইদাউট ডিস্ট্রয়িং দ্য মিনিং। ইনফরমেশান এটা যদি আমি তুলে নিই, স্টিল এটা মিনিংফুল থাকবে এবং যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা কারেক্ট থাকবে। আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো ওথেলো। ওথেলো জানো, ওথেলো একটা নাটক, শেক্সপিয়ারের লেখা নাটক। তো আমি বলছি ওথেলো শেক্সপিয়ার্স মাস্টারপিস। শেক্সপিয়ার্স মাস্টারপিস। ওথেলো শেক্সপিয়ার্স মাস্টারপিস মানে শেক্সপিয়ারের সেরা শিল্পকর্ম। ইজ মাই ফেভারিট প্লে। ইজ মাই ফেভারিট প্লে। প্লে মানে নাটক। হ্যাঁ, ওথেলো নাটকটা যেটা শেক্সপিয়ারের মাস্টারপিস, মানে শেক্সপিয়ারের সেরা শিল্পকর্মের মধ্যে একটি, ইজ মাই ফেভারিট প্লে। ওটা হচ্ছে আমার খুব ফেভারিট নাটক। এবারে দেখো এইখানে, হ্যাঁ আমি তোমাদের নামটা আগে লিখে দিই, এটাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস। এগুলোকে বলে
নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস, যেটা আমরা এখন দেখাচ্ছি সেটাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটে দেখবে দুটো কমা দিয়ে সেপারেট করা আছে সেকেন্ড নাউন বা নাউন ফ্রেজকে। দেখো ওথেলো ইজ এ নাউন, ওথেলো হচ্ছে একটি নাটকের নাম যেটা একটা নাউন। শেক্সপিয়ার্স মাস্টারপিস এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। তাহলে ওথেলো যে শেক্সপিয়ার্স মাস্টারপিস এই পরিচয়টা দেয়া হয়েছে, এই বর্ণনাটা দেয়া হয়েছে, যার জন্য এই সেকেন্ড যে নাউন ফ্রেজটা রয়েছে তাকে আমরা বলবো অ্যাপোজিটিভ, রাইট। দর্শনীয় ব্যাপার হচ্ছে এখানে যদি আমি শেক্সপিয়ার্স মাস্টারপিস কথাটা তুলে দিই, ওথেলো ইজ মাই ফেভারিট প্লে, সবাই জানে ওথেলো একটি নাটক খুব ফেমাস এবং সেটা শেক্সপিয়ারের লেখা। এখানে শেক্সপিয়ার্স মাস্টারপিস যদি আমি নাও লিখি তবুও আমার যে বক্তব্য যে ওথেলো ইজ মাই ফেভারিট প্লে, ওথেলো আমার সেরা নাটক বা আমি একে পছন্দ করি, সেটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ যদি এই সেকেন্ড ফ্রেজ বা সেকেন্ড নাউনটাকে তুলে দিলেও মানেটা তাতে কোনো ডিস্টার্ব না হয় তাহলে তাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস। যদি মিনিংফুল হয়, আমি যা বলতে চাই সেই বক্তব্যটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু আর আমার দরকার নেই, তাহলে কিন্তু সেটাকে বলা হবে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটস। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। কাবেরী মাই ফ্রেন্ড স্টাডিজ হার্ড ফর দি এক্সামিনেশন। কাবেরী একটি মেয়ের নাম, কমা দিলাম, মাই ফ্রেন্ড স্টাডিজ হার্ড, studies hard for the examination, ঠিক আছে। দেখো কাবেরী হচ্ছে একটি নাউন, মাই ফ্রেন্ড হচ্ছে একটি নাউন ফ্রেজ। আমি কাবেরীর পরিচয় দিয়েছি যে কাবেরী হচ্ছে আমার বন্ধু, তার মানে এটা পরিচয় বা বর্ণনা শোনা বা আইডেন্টিফিকেশন এগুলো হলো, যার ফলে এই দ্বিতীয়টি হয়ে গেল অ্যাপোজিটিভ। আগে তারপরে কমা দিয়েছি, স্টাডিজ হার্ড ফর দ্য এক্সামিনেশন। এবারে ধরো মাই ফ্রেন্ড, যে কমার মধ্যে যেটা অ্যাপোজিটিভ আছে একে যদি আমি তুলে দিতাম, কাবেরী স্টাডিজ হার্ড ফর দ্য এক্সামিনেশন। কাবেরী পড়াশোনা করছে এবং খুব হার্ড স্টাডি করছে, তো কাবেরী স্টাডিজ হার্ড ফর দ্য এক্সামিনেশন মিনিংফুল সেন্টেন্স, এবং যেটা বলার বক্তব্য যে কাবেরী খুব হার্ড ওয়ার্ক করছে ফর দ্য এক্সামিনেশন, সেটা ক্লিয়ার। অর্থাৎ এইটাকে যদি আমরা তুলে দিতে পারি এটাকে বলে বোনাস ইনফরমেশন। এই সেন্টেন্সে এই অ্যাপোজিটিভটা হলো একটি বোনাস ইনফরমেশন। এই বোনাস ইনফরমেশন যখন থাকবে তাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। সেক্ষেত্রেই আমার আগে কমা পরে কমা, এটা জেনে রাখো। শুধু নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিট হলে তখনই আগে এবং পরে কমা হবে। আমি বেশ কয়েকটা এক্সাম্পলস দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। মিস্টার জোসেফ মাই নেবার ইজ এ বিজনেসম্যান। মিস্টার জোসেফ মাই নেবার is a businessman. ওকে, মিস্টার জোসেফ হয়ে গেল একটি নাউন, তার পাশে কে আছে নাউন না মাই নেবারে একটি নাউন ফ্রেজ, পাশাপাশি রয়েছে দুজন। মিস্টার জোসেফের পরিচয় দিচ্ছি যে সে আমার প্রতিবেশী, মাই নেবার ইজ এ বিজনেসম্যান এবং সে হয় একটা বিজনেসম্যান, ব্যবসায়ী। এবারে মাই নেবারটা এটা হচ্ছে জোসেফের পরিচয় দিয়ে দিচ্ছে, ফলে মাই নেবার ইজ দ্য অ্যাপোজিটিভ, রাইট। এটা কি অ্যাপোজিটিভ না নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিট। কেন? আমি যদি মাই নেবারটা তুলে দিই, মিস্টার জোসেফ ইজ এ বিজনেসম্যান, অ্যাজ সিম্পল অ্যাজ এনিথিং। মিস্টার জোসেফের যে পরিচয় সেটা পরিষ্কার রইল, মিস্টার জোসেফ একজন ব্যবসায়ী। ফলে আমি যদি এই বোনাস ইনফরমেশনটাকে বাদ দিয়ে দেখি তাহলেও আমার সেন্টেন্স যখন ক্লিয়ার থাকবে তাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। আমি আরেকটা দিচ্ছি, হিজ সিস্টার আ ফেমাস সিঙ্গার রিলিজড আ নিউ পূজা অ্যালবাম। হিজ সিস্টার, এগুলো মুছে ফেলছি, এক্সাম্পলসগুলো রাখো,
এটা প্র্যাকটিস করলে সরি, এটা তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের সেন্টেন্সগুলো নিজেরা বানাবে। পরবর্তীকালে যখন সেন্টেন্স বানানো শিখে যাবে, আমি যখন টেন্স ফেন্স এগুলো সমস্ত পড়াবো, দেন ইউ উইল বি এবল টু ফর্ম দি সেন্টেন্স ইয়োরসেলফ। তোমরা নিজেরাই নিজেদের সেন্টেন্স লিখে নিতে পারবে। বাট এখন আমি ওই জন্য সেন্টেন্সগুলোকে তোমাদের বুঝিয়েও দিচ্ছি। হিজ সিস্টার, আ ফেমাস সিঙ্গার, হিজ সিস্টার, এ famous singer released her পূজা অ্যালবাম। পুজোর সময় গায়িকারা তাদের নানা গানের অ্যালবাম যে রিলিজ করে না, সেটা বলা হচ্ছে যে তার বোন একজন ফেমাস সিঙ্গার, খুব নামকরা একজন গায়িকা, রিলিজড হার পূজা অ্যালবাম, রিলিজ করলো বা ছাড়লো তার পূজা অ্যালবাম। এবারে দেখো হিজ সিস্টার, এটা একটা নাউন ফ্রেজ, দুটো বা তার বেশি দিয়ে যদি নাউনের মতো কাজ করে তখন নাউন ফ্রেজ। আর ফেমাস সিঙ্গার, এটাও হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো সিস্টারের পরিচয় এ ফেমাস সিঙ্গার আইডেন্টিফাই করছে তার সিস্টারকে, দেয়ারফর এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এবং আমি যদি এই অ্যাপোজিটিভটাকে নাও লিখি, হিজ সিস্টার রিলিজড হার পূজা অ্যালবাম, তার বোন তার পূজা অ্যালবাম রিলিজ করলো, তার মানে মানেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই বোনাস ইনফরমেশান না থাকলেও আমার সেন্টেন্স যদি আমরা উইথড্র করে দিই, তাও কিন্তু আমার সেন্টেন্সের মানে ঠিক থাকছে। এর আগে একটি কমা, পরে একটি কমা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস। মাই, আরেকটা সেন্টেন্স বলছি, my sister, a dedicated banker, my sister, comma, a dedicated banker often works for late hours. ঠিক আছে, আমার বোন, এটা হয়ে গেল একটা নাউন ফ্রেজ। এ ডেডিকেটেড ব্যাংকার, এটাও হয়ে গেল একটা নাউন ফ্রেজ। সিস্টারের পরিচয় দিল কি না, এ ডেডিকেটেড ব্যাংকার, মানে উৎসর্গীকৃত একজন ব্যাংকার, যে ব্যাংকে কাজ করে, জান প্রাণ লড়িয়ে সে কাজ করে, এই ডেডিকেটেড ব্যাংকার। তার মানে ডেডিকেটেড ব্যাংকার সেকেন্ড যেটা আছে সেটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ। কখনোই প্রথমটাকে অ্যাপোজিটিভ বলো না, কিন্তু সেকেন্ডটা যেটা পরিচয় দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখো, যদি এই ডেডিকেটেড ব্যাংকারটা না থাকতো, মাই সিস্টার ওপেন ওয়ার্কস ফর লেট আওয়ার্স, আমার সিস্টার প্রায়শই দেরি পর্যন্ত অনেক সময় নিয়ে কাজ করত। তো মানেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তাকে বলি নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, নেক্সট আরেকটি এক্সাম্পল দিচ্ছি আমি। দশেরা, DUSSEHRA, দশেরা মানে দুর্গাপুজোকে বাংলার বাইরে ওরা দশেরা বলে, আমরা দুর্গাপুজো বলি। এ 5-day ফেস্টিভ্যাল, এ 5-day ফেস্টিভ্যাল। দশেরা একটা 5 দিনের ফেস্টিভ্যাল বা উৎসব। is the largest holiday in India, is the largest holiday in India. ওকে, দশেরা হয়ে গেল একটি নাউন। সব ফেস্টিভ্যালগুলো তো নাউন হবে তোমরা জানো। এ 5-day ফেস্টিভ্যাল, এটা হয়ে গেল একটি নাউন ফ্রেজ। এ 5-day ফেস্টিভ্যাল কোনটা না, দশেরা, একে শনাক্ত করছে বা এর সম্বন্ধে বর্ণনা করছে, যার ফলে এটা হয়ে গেল অ্যাপোজিটিভ। ঠিক আছে, দিস ইজ পুট নেয়ার দিস, দুটো নাউন পাশাপাশি বা দুটো নাউন ফ্রেজ পাশাপাশি, এবং দ্বিতীয়টি যখন প্রথমটির পরিচয় দেয়, তাকে শনাক্ত করে, তার সম্বন্ধে বর্ণনা করে, তখন দ্বিতীয়টিকে প্রথমটির অ্যাপোজিটিভ বলা হয়, অর্থাৎ দিস ইজ অ্যাপোজিটিভ। নাও দেখো, এই 5-day ফেস্টিভ্যাল যদি আমি না লিখতাম,
দশেরা ইজ দ্য লার্জেস্ট হলিডে ইন ইন্ডিয়া। তা দশেরা একটা সব থেকে বড় ছুটি, পাঁচ দিনের যে ছুটি আমি যদি নাও বলি, দশেরা ইজ দ্য লার্জেস্ট হলিডে ইন ইন্ডিয়া, এটা একটা সেন্টেন্স হতেই পারতো। তো এখানে কি হচ্ছে, যদি এই বোনাস ইনফরমেশনটা নাও থাকে, তখন যখন সেন্টেন্সের মানেও পরিষ্কার হয়ে যায় তার ফলেও, তখন এটাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, এবারে আমরা রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ সম্বন্ধে বলবো। রেস্ট্রিকটিভ অ্যাপোজিটে কি হয়, এটা ইনফরমেশন দেয় দ্যাট ইজ এসেনশিয়াল টু আইডেন্টিফাই দ্য প্রেসিডিং নাউন ফ্রেজ। অর্থাৎ সেকেন্ডটা যেটা অ্যাপোজিটিভ থাকবে সেটা খুব প্রয়োজনীয় প্রথমটাকে বোঝবার জন্য, সেক্ষেত্রে কোনো কমা থাকবে না, তাকে বলা হয় রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস। রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভের ক্ষেত্রে ইনফরমেশনটা খুব এসেনশিয়াল টু আইডেন্টিফাই দ্য প্রেসিডিং নাউন ফ্রেজ। এই ইনফরমেশনটা খুব প্রয়োজনীয় প্রথমটিকে বোঝবার জন্য, তখন সেটাকে বলে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ইট ইজ নট সেট আপ উইথ দি কমা, কমা দিয়ে কিন্তু এদের আলাদা করা হয় না। এবারে দেখা যাক, অর্থাৎ রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভসে কমার ব্যবহার নেই, শুধু নন রেস্ট্রিকটিভ। আমি তোমাদের বলেছিলাম যে কোনটায় কমা বসে আর কোনটায় না, আমি তোমাদের বোঝাবো। আমি কি বলেছি, সেকেন্ড যে ইনফরমেশনটা, দ্যাট ইজ এসেনশিয়াল টু আইডেন্টিফাই দ্য ফার্স্ট ওয়ান। The author Rabindranath Tagore is best known for Nobel Prize in Literature. Okay, the author Rabindranath Tagore is best known for his Nobel Prize in Literature. Now এখানে দেখো, the author এটা একটা নাউন ফ্রেজ, রবীন্দ্রনাথ টেগর এটা একটা নাউন ফ্রেজ। তা রবীন্দ্রনাথ টেগর আর দি অথর, একে বোঝাচ্ছে, একে আইডেন্টিফাই করছে। অথরটাকে না, রবীন্দ্রনাথ টেগর। তখন সেকেন্ডটাকে বলবো আমরা অ্যাপোজিটিভ, রাইট? এবারে দেখো, যদি আমি রবীন্দ্রনাথ টেগরটাকে বাদ দিয়ে দিই, এটাকে যদি উঠিয়ে দিই, তাহলে কি আসলো? দি অথর ইজ বেস্ট নোন ফর হিজ নোবেল প্রাইজ ইন লিটারেচার। অথরকে খুব ভালোভাবে জানা যায় তার নোবেল প্রাইজ ইন লিটারেচার। কোন অথর? ভারতের কোনো অথর না বিদেশের কোনো অথর? কোন নোবেল প্রাইজ, কবেকার নোবেল প্রাইজ, কিছুই জানা যাচ্ছে না। যেই আমরা রবীন্দ্রনাথ টেগরকে পুট করছি, তখনই বলা যাচ্ছে দি অথর রবীন্দ্রনাথ টেগর ইজ বেস্ট নোন ফর হিজ নোবেল প্রাইজ ইন লিটারেচার। তো রবীন্দ্রনাথ টেগরকে আমি যদি বাদ দিয়ে দিই, কোন অথরের কথা বলা হচ্ছে পরিষ্কার হচ্ছে না, যার জন্য সেন্টেন্সের কিন্তু মিনিং ক্লিয়ার হলো না। সেই জন্য এটাকে বলা হবে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, this second one, Rabindranath Tagore, is the restrictive appositive. আমি নন রেস্ট্রিকটিভটা আগে করালাম তোমাদের, 8-9খানা উদাহরণও দিয়েছি। তাহলে দি অথর রবীন্দ্রনাথ টেগর, এর আগে কিন্তু দেখো কমা নেই, এখানেও কমা নেই। কমার ব্যবহার কিন্তু রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভে হবে না। মাই কলিগ, আমি অফিসে চাকরি করি, আমার কলিগ রয়েছে। মাই কলিগ মিসেস বিনা ইজ অন maternity leave. Say, my colleague Mrs. Veena is on maternity leave. ম্যাটারনিটি লিভ মানে মাতৃত্বের জন্য যে ছুটি দেয়া হয় তাকে ম্যাটারনিটি লিভ বলে। মাই কলিগ মানে আমার সাথে যে কাজ করে সহকর্মী, তাকে আমরা কলিগ বলি। সো এটা হলো একটা নাউন ফ্রেজ, মাই আর কলিগ মিলে। মিসেস বিনা, এটা হলো একটা নাউন। তার মানে মিসেস বিনার পরিচয় দিচ্ছি যে সে আমার কলিগ, যেহেতু আমি পরিচয় দিয়েছি, এ হয়ে গেল অ্যাপোজিটিভ। দুটো নাউন পাশাপাশি, সেকেন্ড নাউনটা অ্যাপোজিটিভ হলো।
এবারে ধরো হ্যাঁ কি আছে মানেটা, আমার কলিগ বা আমার সহকর্মী মিসেস বিনা ইজ অন ম্যাটারনিটি লিভ, সে মাতৃত্বের ছুটিতে আছে, মাতৃত্বের ছুটিতে রয়েছে মিসেস বিনা। এবারে আমি মিসেস বিনাটাকে যদি উঠিয়ে দিই, মাই কলিগ ইজ অন ম্যাটারনিটি লিভ, কোন কলিগ, কি তার নাম, কার সম্বন্ধে বলা হচ্ছে যে মাই কলিগ ইজ অন ম্যাটারনিটি লিভ ইজ নট ক্লিয়ার। তো যখন সেন্টেন্সের এই মানে পরিষ্কার না হবে তখন তাকে আমরা বলবো রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। যদি আমরা এই অ্যাপোজিটিভটাকে উঠিয়ে দিই তাহলে এর মানে পরিষ্কার হচ্ছে না, যেটা আমরা বলতে চাই সেটা বলা হচ্ছে না। এর আগে কমা হবে না, এর পরে কমা হবে না, দেয়ার ইজ নো কমা, অনলি পরিচয় দেওয়া হচ্ছে, সেটা হলো রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। নাও দি পেন্টার Henry Matisse. The painter Henry Matisse is a French national. দেখো পেন্টার হেনরি ম্যাটিসে একজন ফ্রেঞ্চ ন্যাশনাল, সে হচ্ছে ফরাসি একজন ভদ্রলোক। এবারে দেখো দি পেন্টার, এটা হয়ে গেল একটা নাউন ফ্রেজ, হেনরি ম্যাটিসে একটা নাম, এটা হয়ে গেল একটা নাউন। এবারে হেনরি ম্যাটিসের পরিচয় দেওয়া হচ্ছে সে একটি পেন্টার, ফলে এটা হয়ে গেল অ্যাপোজিটিভ। এখানে হেনরি ম্যাটিসে যদি আমি উঠিয়ে দিই দ্য পেন্টার ইজ এ ফ্রেঞ্চ ন্যাশনাল, কোন পেন্টার সম্বন্ধে বলা হচ্ছে, ইট ইজ নট নোন, যার জন্য এটা কিন্তু হয়ে যাবে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ এবং সেক্ষেত্রে কোনো কমা কিন্তু বসবে না। দেখো এতদিনে আমি যেগুলো তোমাদের করালাম তার মধ্যে আর আমার বাকি রয়ে গেছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। এই দুটো ফাংশনস অফ দ্য নাউন উইল স্টাডি in the future classes, but so far as the class goes, today we have covered two topics, that is one is vocative case and other is appositives. Appositive এই এতটুকুই যদি তোমরা শেখো তোমাদের জন্য more than sufficient. ওকে, যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে এবং আমার এই ক্লাস থেকে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে। আর শেয়ার এই জন্য করবে যাতে অনেক বাচ্চারা আমার এই ক্লাস শুনে তার থেকে তারা লাভবান হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স।